ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে 2022 যে কোশ্চেনটা এসেছিল সিইউ বিকমের জন্য অনার্সের, সেখানে কি কোশ্চেন এসেছে সেটা নিয়ে একটু আমরা জানার চেষ্টা করব এবং সেই অনুসারে আমরা দেখব যে আমরা কিরকম করে পড়াশোনা করেছি বা করব। আইডিয়া 1 নম্বর কোশ্চেনটা 5 মার্কসের কোশ্চেন, বলছে এক্সপ্লেইন দ্য ইন্টার রিলেশনশিপ বিটুইন ফিনান্সিং ডিসিশনস, ইনভেস্টমেন্ট ডিসিশনস এন্ড ডিভিডেন্ড ডিসিশনস। ফাইন, এই কোশ্চেনটাই এই কোশ্চেনই আবার 2019 এ এসেছিল। ফাইন, তো আমরা বুঝি যে যদি মনে করা যাক যে ফাংশনসটা কি, কাদের ফাংশন বলো, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ফাংশন। সে একবার ফিনান্সিং করে, ফিনান্সিং মিন্স ওয়্যার টু গেট দ্য মানি টু ইনভেস্ট। ওকে, তো ফিনান্স ম্যানেজার হ্যাজ টু ডু দ্যাট ওয়ার্ক where from can the firm arrange money to invest. Then investment decisions, you may have 1 2 3 4 investment decisions, investment options, and you have to take a correct decision so that you can maximize your return. And when you have earned that return, you have to take a decision whether we should pay as a dividend or we should retain in the business for future development. It depends upon the internal rate of return and also the cost of capital of that and also cost of capital. তাহলে যদি দেখা গেল ইন্টারনাল রেট অফ রিটার্নটা বেশি আছে, যদি আমার কাছে একটা গ্রোথ লেভেল আছে কোম্পানির, তাহলে মোর এন্ড মোর কি করবে, রিটেন আর্নিং রেখে দেবে, কম কম ডিভিডেন্ড দেবে, আর এর উল্টোটা হলে বেশি ডিভিডেন্ড। তার একটা জিনিস হচ্ছে যে তাহলে এদের মধ্যে এই ইন্টার রিলেশনশিপ আলোচনা করার জন্য তোমার ফার্স্ট কোশ্চেন ছিল। ক্লিয়ার? ফার্স্ট কোশ্চেন বলো। সেকেন্ড কোশ্চেন, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। এই কোশ্চেনটা 99 টাইমস এসেছে। ইদার প্রফিট ম্যাক্সিমাইজেশন অর ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, কি ডিফারেন্স আছে, অথবা হুইচ ওয়ান ডু ইউ থিঙ্ক বেটার অর সামথিং। দেখা যাক, এটা যেটা বললাম বারবার আসে, দেখা যাক 2021-এ কিভাবে এসেছিল। 2021-এ যেভাবে এসছে তাতে বলছে what do you mean by wealth maximization objective of the firm and how can it be achieved by the firm? Now, why is it considered superior to profit maximization of the firm? Fine. তো আবার এর আগের বছরে দেখা যাক কিভাবে আসে। একটা এই স্টাডিটা করার জন্য আজকের এই ক্লাসটা করছি আমরা। সেখানে আমাদের কোশ্চেন নাম্বার 2022 তো কোভিডের কোশ্চেন, কত বাদ দাও। 19 সালে কি কোশ্চেন দেখা যাক। 2019, হ্যাঁ 2019-এ যে কোশ্চেনটা এসছে, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ, যেটা যে কোশ্চেনটা আলোচনা করলাম সেইটা, প্লাস যে কোশ্চেনটা এসছে হোয়াট ডু ইউ মিন বাই দি ভ্যালু ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভ অফ দি ফার্ম। তাহলে ভ্যালু ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভ কি, হাউ ক্যান ইউ অ্যাচিভ ইট, how how does it differ from profit maximization, or to what extent value maximization is a superior proposition than profit maximization. This type of questions may come in the examination. Fine. Then next question, Mrs. B is considering two investment proposals of an investment of 5,000 with the following details. Right? তার কাছে দুটো ইনভেস্টমেন্ট প্রপোজাল আছে, একটা প্রপোজাল ডি, একটা হচ্ছে জি। ফাইন, একটা লাইফ আছে 5 বছর, একটা 6 বছর, একটা এরকম ভাবে ওর কাছে ইনফ্লো গুলো ঘটবে, রিটার্ন গুলো ঘটবে। পিভি ফ্যাক্টর বলেছে, মানে প্রেজেন্ট ভ্যালু 10% রেটে ফ্যাক্টর গুলো ভি তোমাকে বলে দিয়েছে কোন কোন ইয়ারে কত হবে। সাজেস্ট হার ফর সিলেক্টিং দ্য বেটার অপশনস কনসিডারিং 10% ডিসকাউন্টিং রেটে। তার তুমি প্রেজেন্ট ভ্যালু মেথডের উপরে করে দেখাও যে কোনটা তোমার জন্য বেস্ট হবে। হ্যাঁ, এদের মধ্যে কোনটা বেস্ট হবে। তাহলে আমার কাছে এই দুটো ইনভেস্টমেন্ট ডিসিশনের জন্য আমাকে যখন পিভি দিয়ে দিয়েছে, দেখ এটা বলে দেয়নি যে আন্ডার তুমি পিভি প্রেজেন্ট ভ্যালু এনপিভি মেথডে করো, বলেছি কি একবারও? কিন্তু যখনই 10% ডিসকাউন্টিং রেট ছাড়া আর কোনো গল্প বলে দেয়নি, এবং কোন ক্ষেত্রে কত ইনভেস্ট করেছে সেটা বলে দিয়েছে নাকি। ইনভেস্ট করেছে কত, 5,000 টাকা ইনভেস্ট করেছে, কত হলো 5,000 টাকা। তাহলে এটা কোন মেথডের অঙ্ক হলো, এটা একটা এনপিভি মেথডের অঙ্ক হলো, এবং সেটা আমরা আরামসে করতে জানি। যেটা করতে জানি সেটা একবার আমি এখানে দেখিয়ে রাখছি, ইচ্ছা করলে তুমি স্ক্রিনশট নিয়ে সলিউশন করো, এটা বলার কিছু নেই। তুমি তোমার কাছে যে পিভি ফ্যাক্টর গুলো বলে দিয়েছে, তা দিয়ে এই ইনফ্লো গুলোকে গুণ করবে, রাইট, নিয়ে প্রজেক্ট ডি বেরোলো, তারপর প্রজেক্ট জি বেরোবে, একই গল্প। আবার বলি, ইনফ্লো গুলোকে লিখলে পরপর, এরও ইনফ্লো গুলোকে লিখলে দেখা গেল এর মাত্র একটা ইনফ্লো হয়েছে মাঝখানটায়, বাকি সব 0 0 আছে।
পিভি ফ্যাক্টরটা আমি হলে এখানে লিখে নিতাম, ও লিখে নিয়েছে, পিভি ফ্যাক্টরটা পাশে লিখে নিয়েছে, নিয়ে এটাকে এটা দিয়ে গুণ করলে উত্তর পেলাম এটা, এটা গুণ করলে উত্তর পাবো কোনটা, এটা। যোগ করে দেখলাম 5379 আছে, আর এখানে উত্তর আছে কত, পরেরটা আছে 5073.6, রাইট। এখানে জুম করি দাঁড়া, তার সুবিধা হবে দেখতে। 5073.6, এইখানে আমার কাছে পিভি কোথায় বেশি আছে সেটা দেখলাম। অ্যাজ দ্য টোটাল পিভি অফ দি ক্যাশ ডি ইজ মোর দ্যান ওটা, এর থেকে এটা বেশি, অথবা নেট প্রেজেন্ট ভ্যালু করলে এর নেট প্রেজেন্ট ভ্যালুটা গ্রেটার দ্যান দিস জি হবে। তো ডি ইজ বেটার প্রপোজিশন, অ্যান্ড মিসেস বি কে আমরা এরকম সাজেশন দেবো যে তুমি যেন প্রপোজাল ডিটাকে গ্রহণ করার চেষ্টা করো। ব্রিফলি ডিসকাস দ্য স্ট্র্যাটেজিস অফ ফিনান্সিং কারেন্ট অ্যাসেট উইথ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। তুমি কারেন্ট অ্যাসেটের উপরে যেভাবে তুমি ফিনান্সিং করবে, এই কারেন্ট অ্যাসেটের ফিনান্সিং মানে কি, শর্ট টার্ম ফিনান্সিং। তুমি কি করে শর্ট টার্ম ফিনান্সিং করবে, তুমি অ্যাগ্রেসিভ হতে পারো, অথবা ওয়ার্কিং ক্যাপিটাল ফিনান্সিং করলে যেটা হয় সেটা। ওকে, ওয়ার্কিং ক্যাপিটাল ফিনান্সিং এর জন্য যে ফিনান্সিং পদ্ধতি যেটা বলা আছে, মনে হয় ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের মধ্যে বলা ছিল অ্যাগ্রেসিভ মেথড, সব ছিল না। What are the various sources of finance to meet the working capital requirement? বাহ, একই কথা। এটা হচ্ছে কোন সোর্স, এটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু স্ট্র্যাটেজিস কথা মনে পড়ছে কিন্তু তোরা বল, যেখানে ওখানে অ্যাগ্রেসিভ মেথড অ্যান্ড সামথিং দুটো তিন রকম মেথড ছিল, 2 বা 3 রকম মেথড ছিল। স্ট্র্যাটেজিস অফ ওয়ার্কিং ক্যাপিটাল ফিনান্সিং, পাক্কা ওই ছিল কোশ্চেনটা, ভীষণ ইম্পর্টেন্ট হতো এবারের জন্য, আমার মনে হয় এই কোশ্চেনটা আসতে পারে। স্ট্র্যাটেজিস অফ ফিনান্সিং অফ কারেন্ট অ্যাসেট, এরা কারেন্ট অ্যাসেট বলছে, তো তোমাকে বলতে পারে ওয়ার্কিং ক্যাপিটাল ফিনান্সিং করো। দেখবি ওয়ার্কিং ক্যাপিটালের দুটো চ্যাপ্টার আছে, একটা চ্যাপ্টারে আমার কাছে অঙ্কগুলো আছে, আর তারপরে চ্যাপ্টারে দেখবি ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের উপরে কোশ্চেন আছে, সেখানে কি করে যে গ্রাফিক্যাল আছে, আবার এরকম গ্রাফ আছে, দেখেছিস? গ্রাফ করা আছে, দেখেছিস? গ্রাফগুলো করতে হবে, দেখেন এখানে কি দেওয়া আছে, এরকম ভাবে করতে হয়। একটা ম্যাচিং পলিসি, রাইট, একটা পলিসি কি বললো, ম্যাচিং পলিসি, সেকেন্ড পলিসি হচ্ছে অ্যাগ্রেসিভ পলিসি, আর 3 নম্বর পলিসি হচ্ছে কনজারভেটিভ পলিসি। এই তিনটে পলিসি উইথ দ্য গ্রাফিক্যাল প্রেজেন্টেশন তোমায় লিখতে বলেছে, রাইট। তো এই পেজটা একটা হলো, নেক্সট আছে এই পেজটা, এখানে এটা হচ্ছে ম্যাচিং পলিসি, অ্যাগ্রেসিভ পলিসি, আর দেন আছে কনজারভেটিভ পলিসি। আমি আনসার আলোচনা করছি না, করতে চাইছি যেটা, সেটা হচ্ছে যে গাইড করা, যে কোশ্চেন কি আসছে এবং কোথা আসছে, আর কোথা থেকে তুমি এটা ফিনান্সিং, শর্ট টার্ম ফিনান্সিং করবে অফ ডাব্লিউসি। এসো শর্ট টার্ম ফিনান্সিং 2022 তে এই কোশ্চেন এসেছিল, শর্ট টার্ম ফিনান্সিং অফ, হ্যাঁ, অফ ডাব্লিউসি, শর্ট টার্ম ফিনান্সিং অফ, এটা হচ্ছে ফিনান্সিং, হ্যাঁ, ফিনান্সিং, শর্ট টার্ম ফিনান্সিং অফ ডাব্লিউসি, তার মধ্যে এইগুলো দেওয়া আছে, দেখে নাও। একটা ব্যাংক লোন, তারপরে কি আছে বল, ব্যাংক লোন, তারপরে পাবলিক ডিপোজিট, তারপরে ট্রেড ক্রেডিটার্স, প্রভিশন ফর ট্যাক্সেশন, আর প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। আবার বল, ব্যাংক লোন, তারপরে 2 নম্বর পাবলিক ডিপোজিট, তারপরে ট্রেড ক্রেডিটার্স, প্রভিশন ফর ট্যাক্সেশন, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। ক্লিয়ার? সো দিস আর দ্য কোশ্চেন। চলো এগোচ্ছি আমরা। তো এই হলো কোশ্চেন যেগুলো আমরা 5 নম্বরের কোশ্চেনের মধ্যে পাচ্ছিলাম। 5 নম্বরের কোশ্চেন কটা এলো, 1 নম্বরে সে একটা, এখানে একটার সঙ্গে একটা অর আছে আবার, 2 একটা 2 আছে, 2 এর সঙ্গে 2 একটা 5 নম্বরের অঙ্ক আছে, 3 একটা আছে কি থিওরি আছে, আর ওই ইয়েটা কম্পোনেন্ট টেস্ট অঙ্ক করতে গেল জানি এখন। আর এসো পরের কোশ্চেন, হ্যাঁ 4 নম্বর কোশ্চেনে কি আছে দেখা যাক। 4 নম্বর কোশ্চেন আছে ব্রিফলি এক্সপ্লেইন দ্য রিস্ক রিটার্ন ট্রেড অফ। এই কোশ্চেনটা আমি আগের দিন বলেছিলাম, মনে পড়ছে, যে রিস্ক রিটার্ন যেটা ক্যাপিটাল স্ট্রাকচার থিওরিতে কোথায় যেন দেওয়া আছে, যতটুকু মনে পড়ছে ওই চ্যাপ্টারে। দেখ রিস্ক রিটার্নটা কোন চ্যাপ্টারের মধ্যে আছে, তো দেখ রিস্ক রিটার্ন রিলেশনশিপ হচ্ছে একদম ইন্ট্রো চ্যাপ্টারের শেষ পয়েন্টটা হচ্ছে রিস্ক রিটার্ন রিলেশনশিপ। কনসেপ্টুয়ালি এটা বলেছিলাম থিওরিটিক্যালি ইম্পর্টেন্ট হবে, আর যথারীতি ইম্পর্টেন্ট হয়ে 2022 তে এসে গেছে। ফাইন্ড ইট আউট ফ্রম ইয়োর বুক। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এর অরে আছে এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স অফ টাইম ভ্যালু অফ মানি অফ দ্য ফিনান্সিয়াল ডিসিশন। বাহ, ভালো কথাবার্তা। টাইম ভ্যালু অফ মানির কি দরকার লেগেছিল? Because of that inflation, because of that interest rate available in the prevailing in the market,
টাকার দামটা কি হয়ে যায়, টাকা ডিভ্যালুয়েট করে ওভার দ্য টাইম। আর এবং কারেন্ট পিরিয়ডের সঙ্গে বা দুটো পার্টিকুলার টাইপ অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড রিটার্নকে যখন আমরা কম্পেয়ার করতে যাই তখন তাদের কম্পারেবিলিটিটা সাস্টেনেবল হওয়ার জন্য আমাদের কাছে এটা দরকার লাগবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ 5-year অ্যানুইটি অফ 20,000 রুপিস এট এ ডিসকাউন্টিং রেট অফ 10%। 10% রেটে তোমাকে বলেছে প্রেজেন্ট ভ্যালু বার করতে, যেখানে অ্যানুইটি হবে 20%। ফর্মুলা জানা আছে? ফর্মুলা জানা থাকলে আমরা করতে পারবে। প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা বসাবে অ্যানুইটির। প্রেজেন্ট ভ্যালু দুটো ফর্মুলা আছে, একটা অ্যানুইটি ফর্মুলা, একটা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা। ওকে, অ্যানুইটি মানে কি, প্রত্যেক বছর আমি 20,000 টাকা করেই জমা দেবো, এমন 5 বছর জমা দিলে তার কারেন্ট ইয়ার ভ্যালুয়েশন কত হবে? পাক্কা? তাহলে 5 বছর জমা দিয়েছো তো, 5 বছর জমা দিলে সাধারণভাবে কত হয়? 1 লাখ টাকা হয়, কিন্তু প্রেজেন্ট ভ্যালুতে দাঁড়ালো 75,000 টাকা। কারোর যদি মনে হয় এটাকে প্র্যাকটিস করবে, ইউ টেক একটা স্ক্রিনশট নাও, নিয়ে প্র্যাকটিস করো। আমার পক্ষে এখন আর সম্ভব নয়, তার আর সাবজেক্ট এগোবে না। দেন আবার 5 নম্বরের কোশ্চেন 2022-তে, ভালো কথা। কস্ট অফ দি প্ল্যান্ট 12.25 crore rupees. Economic life of the plant is 6 years. Salvage value is estimated 25 lakh. Pre-tax profit before depreciation expected to be 3.4 crores for the first year. Find out the cash inflow from plant considering 30% corporation tax. State line method of depreciation is expected. Very good. আমরা সি ফ্যাট বার করতে বলছে, মনে থাকে? মনে যান ব্যাপারটা মনে আছে? সি ফ্যাট মানে কি? ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। আমরা বলেছিলাম সি ফ্যাট বার করো। তুমি বলো তোমার কাছে কত টাকা প্রফিট ছিল? 3.4 crore। হ্যাঁ, এটা বিফোর ট্যাক্স, বিফোর ডেপ্রিসিয়েশন। তাহলে আমি ডেপ্রিসিয়েশন বাদ দেবো। ডেপ্রিসিয়েশন হবে আমার যে মোট যে ইনভেস্টমেন্ট হয়েছিল, বোঝা যাচ্ছে না? 12,25,00,000, সেখান থেকে 25 লাখ মাইনাস করো, করে 6 দিয়ে ভাগ করো, তাহলে ওই পরিমাণ টাকা হচ্ছে 2 কোটি টাকা। 2 কোটি টাকা মাইনাস করলাম, তাহলে আমার কাছে 3 লাখ 40 ছিল মোট প্রফিট। সেখান থেকে কি করলাম বলো? সেখান থেকে আমি ডেপ্রিসিয়েশন মাইনাস করলাম, যেটা পড়ে আছে তারপরে 30% ট্যাক্স কেটে দিলাম। তাহলে এখনো পর্যন্ত আমার প্যাট পেলাম। কি পেলাম? প্যাট। এই যেটা প্যাট পাবে 98 লাখ, তাহলে এখানে 98 লাখ ছিল তো, এর সঙ্গে তুমি এই যে ডেপ্রিসিয়েশনটা করলে এটাকে তুমি অ্যাড ব্যাক করবে। অ্যাড ব্যাক ডেপ্রিসিয়েশন আমি বলেছিলাম, অ্যাড ব্যাক ডেপ্রিসিয়েশন। কেন তুমি 2 লাখ টাকা 2 কোটি টাকা অ্যাড ব্যাক করলে বলো? এটা 0.98 কেন অ্যাড করলে? কারণ হচ্ছে যে এই টাকাটা আমরা তো কাউকে দিতে হয় না, এই টাকাটা ওরই পেটের মধ্যে রয়েছে, তাই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স যেটাকে বলে সেটা হবে 2.98। পাক্কা? এই মাত্র শুধু সিপ্যাট বার করতে 5টা নম্বর দিয়েছে। ভেরি ফাইন। চলো নেক্সট কোশ্চেন। সবটা হয়ে উঠবে মনে হচ্ছে না, ভিডিও বড় হয়ে যাচ্ছে। 6 নম্বর কোশ্চেন, এটাও 5 নম্বর কোশ্চেন, 5-এ। আচ্ছা, এর অরে একটা থিওরি আছে আবার, মজার গল্প। হ্যাঁ, এর অর সাইজ একটা থিওরি আছে। ডিফাইন ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট অ্যান্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। ব্রিফলি ডিসকাস their selection criteria. Briefly discuss their selection criteria based on NPV idea. ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট মানে হচ্ছে এই যে আমি এ একটা প্রজেক্ট নিয়েছি, বি একটা প্রজেক্ট নিয়েছি, সি একটা প্রজেক্ট আছে। কেউ একটা প্রজেক্ট নিলে ওইটা ও আরেকটা প্রজেক্টকে বাধা দেয় না। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। প্রজেক্ট এ আর প্রজেক্ট বি দুখানা আছে। এই দুটো ইন্ডিভিজুয়ালি আই ক্যান টেক আ ডিসিশন। মনে কর আমার এখানে মাত্র একটাই ঘর আছে, আর ওই ঘরে যদি জুতোর দোকান করি তাহলে কাপড়ের দোকান করতে পারবো না। কিন্তু না, সেটাকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ। একটা নিলে আরেকটা তুমি করতে পারবে না, বাধা। ওকে, ধর অনুরাধাকে বিয়ে করার জন্য দুটো পাত্র এলো, একটা পাত্র যদি বিয়ে করে নেয় তাহলে একটা পাত্র করতে পারবে না। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট একে বলে। কথা বুঝলি কিনা? হ্যাঁ, বাইরে এক জোড়া জুতো পড়েছিল, দুটো ছেলে বেরোচ্ছিল, একজন যদি পড়ে ফেলে
এই ধরনের ডিসিশন নিতে গেলে আমাকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। এর উল্টোটা ভাব, আমি এ নিতে পারি, এ নিলে কখনো বি কে বাধা দিচ্ছে না, বি কে বাধা দিচ্ছে না। আমি বি নিতে পারি, বি নেওয়া মানে এই নয় যে এ এ এ বি নিয়েছি বলে এ নেওয়া যাবে না। তুমি ইচ্ছা করলে এটাও নিতে পারো, ওটাও নিতে পারো, তখন তাকে বলে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট। ক্লিয়ার না? ক্লিয়ার না? 2 নম্বর হয়ে গেল। এবার বলেছে এই ক্ষেত্রে তুমি কি করে তুমি এনপিভি মেথডে কি করবে। নেট প্রেজেন্ট ভ্যালু মেথডে দেখবে যে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ক্ষেত্রে কি করবে না, তুমি র্যাঙ্কিং করবে কার বেশি করে নেট প্রফিট এনপিভি, সেই অনুযায়ী তুমি প্রথম থেকে নেওয়ার চেষ্টা করবে, রাইট। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের ক্ষেত্রে এনপিভি মানে একটা নিলে একটা আরেকটা নেওয়া যাবে না। এক্ষেত্রে কি পদ্ধতি আছে একবার বই থেকে দেখে নিবি। এনপিভি ক্ষেত্রে যদি একবার দেখে নেন এখনই ফল, তাহলে যখন আমরা ইন্ডিভিজুয়াল প্রজেক্ট হবে, ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট হবে, তখন র্যাঙ্কিং করবো এ হলো 1 নম্বরে, এ 2 নম্বরে, এরকম করে সাজাবো, যে 1 নম্বরে তাকে নেবো। তো এনপিভি মেথডে যে মেথডটা ইউজ করা হয় সেটা মিন্ট ফর ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট, বাট মিউচুয়াল এক্সক্লুসিভের জন্য এ আর বি দুটোই ইকুয়াল টাইপের প্রজেক্ট। আমি এ নিলে আর বিটা নেওয়া যাবে না, সেক্ষেত্রে আমি এনপিভি দিয়ে কিছু বুঝবো না। এনপিভি সেখানেও যেটা বেশি আছে সেটাই নেবো, এবং সেটা নিলে অন্যটা বাদ চলে যাবে। নেক্সট কোয়েশ্চেন, the initial outlay of a project of an economic life of 6 years is 72,000 টাকা দিয়ে আমি একটা প্রজেক্ট নিলাম, একটা টোটো কিনলাম, সেটার 6 বছরের লাইফ 72,000 টাকা। ক্যাশ ইনফ্লো আফটার ট্যাক্স মানে সিফ্যাট from this project for the first year is 19,500 and increased steadily by 6,000 per annum। তাহলে প্রথম বছরে 9,500, তারপরে বছরে 6,000 টাকা যোগ, তারপরে আবার 6,000 টাকা যোগ, তারপর আবার 6,000 টাকা যোগ। তুমি বলো এর পে ব্যাক পিরিয়ড করতে পারবে না পারবে। এর জন্য কোনো বুদ্ধি লাগে না, খুব সহজ বুদ্ধি করলে আমরা শিখে যাবো। তাহলে এখনো পর্যন্ত যা দেখছি কন্ডিশন দেখে, গ্রুপ এতে যা কোশ্চেন এসছে তার মোটামুটি সবই পারার মতো কন্ডিশনে পড়াশোনা করছি আমরা। ঠিক বুঝছেন না বলছি? আমি এখান থেকে ইয়ার গুলো লিখলাম, এখানে সিফ্যাটটা লিখলাম, নিয়ে দেখলাম যে আমার কিউমুলেটিভটা করলাম, করে দেখলাম যে কিউমুলেটিভের মধ্যে কোথায় গিয়ে আমার 72,000 ক্রস করছে, মানে পৌঁছাতে পারছে। ইট ইজ ইন বিটুইন 45,000 and 76,000 এর বিটুইনে আছে। হ্যাঁ, আর বিটুইনের জন্য ফর্মুলা তো আমরা বলেছিলাম, এইভাবে করবে। অথবা আমরা যেটা বলেছিলাম যে ওই বছরের জন্য আমার কাছে থার্ড ইয়ারের জন্য কত ছিল, থার্ড ইয়ারের জন্য আমার কাছে 31,500 ছিল, তাই তো? তাহলে 31,500 টাকার জন্য ফর 6 মান্থ, ফর 12 মান্থ ছিল, তাই না? তাহলে তুমি বলো যে তোমার কাছে দরকার ছিল 45 থেকে 72, কত টাকা তফাৎ হয়? 45 মানে 27, 77। তাহলে একের জন্য কত আর 27,000 এর জন্য কত? এটা করলে আমরা বুঝবো 3 বছর 2 বছর প্লাস অত মাস। ওই মাসটাকে ওরা ইয়ারে কনভার্ট করে দিয়েছে, ওকে আবার 12 দিয়ে ভাগ করে দিবি। এনিহাউ যেটা বুঝলাম সেটা হচ্ছে এই যে 27,000 বাই মানে এই পদ্ধতিতে মধ্য দিয়ে করলে হবে, এটা করলেও হবে, মানে 12 ডিভাইড বাই করবে 31,500 ইন্টু করবে 27,000, এটা এখানে করা আছে, দেখ 27,000 বাই 31,500 পাক্কা। এইটুকু করে যে মাসটা হবে সেটা ভাগ করে দেবে। ওরা ইয়ারে করেছে, ওরা এটাকে 1 ইয়ার করে দিয়েছে, সময় নষ্ট না, মানে বাঁচানোর চেষ্টা করেছে। 1 দিয়ে গুণ করে দাও, তখন তুমি পেলে 0.86। তোমার কাছে অরিজিনাল ছিল 2 বছর প্লাস 0.86 ইয়ার্স, তাহলে কত হয়ে গেল? প্লাস 0.86 ইয়ার্স, মিলিয়ে হলো 2.86 ইয়ার্স। ফাইন। কোশ্চেন নাম্বার বি গ্রুপে যাচ্ছি, রাইট। এরপরে যে গল্পটা হলো সেটা হচ্ছে যে গ্রুপ বি, এখানে 10 নম্বরের কোশ্চেন আসবে, এবং ফার্স্ট কোশ্চেনটাতে কিছু থিওরি বলছে, এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ কস্ট অফ ক্যাপিটাল। কাকে বলে কস্ট অফ ক্যাপিটাল? হোয়াট ডু ইউ মিন বাই মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল, and why should we consider marginal cost of capital rather than weighted average cost of capital while evaluating a new project? তাহলে তোমাকে বলেছি যে কস্ট অফ ক্যাপিটাল কাকে বলে। নেক্সট বলছি কি,
মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল একদম বাদ দেওয়ার জায়গা না। মার্জিনাল কস্টিং এই কস্ট অফ ক্যাপিটাল শিওর আসে প্রত্যেক পরীক্ষায়, আমরা নির্দিষ্ট জায়গা পড়লে এসে যাবে। সিম্পল কথা বলে দিই, যে কোশ্চেনের প্যাটার্ন বুঝতে পারছি তাতে মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল আর ওয়ার্কিং ক্যাপিটাল কস্ট অফ ক্যাপিটালের অঙ্ক আর ওটারই থিওরি পড়ে যায়। তোকে তোকে ইকুইটির ভ্যালুয়েশন কি করে করতে হয় বল, আলোচনা করো, এমন চান্স কম। পরীক্ষার জন্য কি আছে বলছি, WACC আর মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল, খুব সোজা। এবং আমার দুখানা ভিডিওতে এই দুটো জিনিস শেখানো আছে ভালো করে, মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল আর WC ও এই দুটো জিনিস করে যা, পরীক্ষাতে এসে যাবে। মানে এক একখানা বড় বড় বইয়ের প্রচুর চ্যাপ্টারের প্রচুর কিছু পড়ার থেকে এটা পড়বে। দেখে নাও এদিকে, হ্যাঁ এগোচ্ছি আমরা। এরপরে তোমাকে এই গল্পগুলো দিয়ে বলেছে ওদের এত প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল ছিল, তারপরে ওরা একটা নতুন প্রজেক্ট নিতে যাচ্ছে, সেই প্রজেক্টে ওদের নাকি আনাদার 5 লাখ টাকা খরচা হবে, রাইট? মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল এটা চাই, এটা ছাড়া হয় না। একটা এক্সট্রা একটা নতুন করে একটা প্রজেক্ট লাগবে, যে প্রজেক্টের জন্য আবার খরচা হবে, এবং সেক্ষেত্রে আগে কত অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বেড়েছে আর এখনই যেটা বেড়েছে তাদের ডিফারেন্সটাকে বলে মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল। সেটা আমরা আলাদা করে শিখবো। কি চেয়েছে করতে এখানে, ক্যালকুলেট ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল আফটার ইস্যু অফ দি ফ্রেশ সিকিউরিটিজ, ক্যালকুলেট মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল, comment on the acceptance of the expansion plan if it is expected to give a return of 12%, right? তুমি কি এই ধরনের প্রজেক্ট নেবে তাহলে কি, নাকি নেবে না, সেটার উপর একটা কমেন্ট করো। নেক্সট কোশ্চেন দেখেন, ওরা আনসারটা এখানে বলে দিয়েছে, আমি ইচ্ছা করে একটা এটাকে একটু স্টিল ধরি, তোমরা এটাকে জুম আউট করি নাকি, ফাইন না, জুম আউট আছে, জুম আইডিয়া। এটাকে স্ক্রিনশট নিয়ে এই কোশ্চেনটা অ্যান্সার প্র্যাকটিস করার চেষ্টা কর, তাহলেই হবে। ঠিক আছে, এইটুকু অঙ্ক বিরাট কিছু নেই। তোমাকে ওরা কিন্তু ওরা বলে দিয়েছে অনেকগুলো কস্ট অফ ক্যাপিটাল, অথবা ওই কস্ট অফ ক্যাপিটাল গুলো বার করে নিতে হবে। ইন্ডিভিজুয়াল কস্ট অফ ক্যাপিটাল গুলো, একটা শেয়ার ক্যাপিটালের কস্ট অফ ক্যাপিটাল, একটা প্রেফারেন্স শেয়ারের, ডেটের, এই তিনটে খুব সহজ পদ্ধতিতে করতে হয়। তো এটা হলো 8 নম্বর কোশ্চেনের পরে। From the following information presented by manufacturing company, prepare a statement showing working capital requirement. এটা এক্স্যাক্টলি একদম সোজা টাইপের। মোট ওদের কত লক্ষ টাকা কত সেল হয়েছিল, 64,000 ইউনিট সেল হয়েছিল, 20 টাকা কত কি হয়েছে, অত তুই তো কিছুই করছিস না, তো আশা করা দরকার ছিল না। 20 টাকা পার ইউনিট, 20 টাকা পার ইউনিট হয়েছে। ওদের কস্টিং বলা ছিল 20 টাকাকে ভাঙতে বার করবে, কস্ট অফ র মেটেরিয়াল, লেবার আর ওভারহেড, ওইটা বার করবে। করে বলেছে ওভারহেডের মধ্যে ডেপ্রিসিয়েশন ধরা আছে 8,000 টাকা। তাহলে এটার জন্য তোমার ওয়ার্কিং ক্যাপিটাল দরকার লাগবে না। আর প্ল্যান্ড স্টক উইল ইনক্লুড র মেটেরিয়াল ফর এত টাকা আর এত টাকা ইউনিট আর 32,000 ইউনিট অফ, ওরা বলছে কিনা স্টক থাকবে এত আর এত, 32,000 আর 1,92,000, আর ফিনিশ গুডস থাকবে 32,000 ইউনিট। মেটেরিয়াল উইল স্টে ফর 2 উইকস, আর ক্রেডিট অ্যালাউড, ডেটাসের জন্য 4 সপ্তাহ, ক্রেডিট অ্যালাউড ফর দ্য creditors by the creditors 5 সপ্তাহ, 20% of the sales are to be made in cash, ওকে। তার মানে 80% যাবে ডেটার্স এর হাতে, ক্যাশ এর ব্যাংক মেইনটেইন করা হবে 10% of the working capital, assuming that the production is carried on evenly throughout the year and wages and overhead accuracy, মানে এটা হাফ হয়ে যাবে, কি বলে প্রসেসিং পিরিয়ডটা হাফ হয়ে যাবে, রাইট? চলো সেম টাইপের অঙ্ক আমরা যে টেকনিকে করি সেটা এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা 2022 সালের অঙ্কে। এখানে যেটা নেই সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন বলে যে টাকাটা বলেছে, ওইটা আমরা ওভারহেডের মধ্যে ধরবো না। আবার বলি, এইখানে যে ডেপ্রিসিয়েশন করা আছে না 24,000 টাকা ক্যাশ, আর ওভার আর ইয়েতে আছে ডেপ্রিসিয়েশন 8,000 টাকা, মেনালে তো 25 হলো। আমরা এই 24,000 টাকাটাকে ওভারহেড ধরবো, যখন অঙ্ক করবো তখন 24,000 টাকা ওভারহেড ধরে কাজটা করতে হবে। তো ঠিক আছে, এই অঙ্কটার যেটা বেসিক জায়গাটা একবার পড়ে নেওয়া যাক। দেখে নে, তোমাকে WC ফোকাস বানাতে বলছে,
তোমার সেলস আছে কত? 32 আমাদের উত্তর কোশ্চেনে কত আছে? কোশ্চেন আছে 64, 64 রাইট? হ্যাঁ কোশ্চেনে আছে 20 টাকা করে রেট, হুম এখানে আছে 10 টাকা করে রেট, অলমোস্ট সেম জিনিস। হ্যাঁ মেটেরিয়াল লাগবে 40%, 40% লেবার 30%, আর 30% ওভারহেড লাগবে 16,000 টাকা পার উইক, রাইট? হ্যাঁ এর সঙ্গে মেবি ওরা বলতো আরো 8,000 টাকা হবে 8,000 টাকা ডেপ্রিসিয়েশন, কিন্তু depreciation। সেইটা আমরা বেকার বলবে, এটা কোনো দাম থাকবে না, এটা ভ্যালু নেই এটা কোনো ভ্যালু নেই। ওটাই। ওদের প্ল্যান স্টক বলেছে একবার 96,000 টাকা থাকবে র মেটেরিয়ালের স্টক, হুম আরেকবার থাকবে ফিনিশ গুডস এর স্টক 16,000। ভাই এই দুটো কেন বলেছে? কারণ দুটো স্টোরিং পিরিয়ড ওরা বলে দেয়নি, র মেটেরিয়াল স্টোরিং পিরিয়ড আর ফিনিশ গুড স্টোরিং পিরিয়ড, এই দুটো পিরিয়ড ওরা বলে দেয়নি, সেটাই কায়দা করে বার করার জন্য এই গল্পটা করে দিচ্ছে। তাহলে এই অঙ্কটা অনার্সের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, এই কারণে যে সব কটা টাইম পিরিয়ড না বলে দিয়ে একটা দুটো টাইম পিরিয়ড আমার কাছে আস্কিং করে দিয়েছে, দিয়ে অঙ্কটা করেছে। মেটেরিয়াল প্রসেসে থাকে স্টেইন প্রসেস, এইটা বলছি, মেটেরিয়াল স্টেইন প্রসেস 2 বছর 2 উইকস, এইটা 2 তো weeks এটাকে আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেস টাইম বলি, হুম এটা এতক্ষণ ধরে আমার মাথায় আসছিল না। ডাব্লিউআইপি পিরিয়ড, ডাব্লিউআইপি পিরিয়ড কত? period, হ্যাঁ ডাব্লিউআইপি পিরিয়ড 2 সপ্তাহ। ক্যারিড অ্যালাউড টু ডেটার্স 5 উইক, 5 উইকস, এখানে 5 উইকস আছে, 5 weeks বইতে বোধহয় অঙ্কটাতে 4 উইকস ছিল, 4 weeks ছিল একই হলো। হ্যাঁ ক্যারিড অ্যালাউড বাই দি ক্রেডিটার্স 1 মান্থ, মানে 4 উইক, রাইট? ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড 2 উইকস, 2 weeks right? Wages will be paid at the beginning of the week following the week of the work, হুম ঠিক আছে? আর ক্যাশ ইন হ্যান্ড আছে, থাকবে তোমার 10% অফ দি নেট ওয়ার্কিং ক্যাপিটাল। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এই অঙ্কটা করতে পারলে মোটামুটি একটা চান্স আছে যে এরকম ধরনের অঙ্ক আমাদের আসতে পারে। Assuming production is carried on evenly throughout the year and overhead accrue similarly at a time of 4 weeks, আচ্ছা ওরা বলছে and a time period of 4 weeks is in a month, মাসে কটা করে ইয়ে হয়, উইক হয়, equivalent তো এই অঙ্কটা কটা কথা সোজা দেখা যায়। ফার্স্টেই আমরা দুটো ক্যালকুলেশনস করে নেবো, বুঝলি? একদম প্রথমে আমরা উইকলি কস্ট স্ট্রাকচার বানাবো, হুম তাতে আমাদের বছরে কত প্রোডাকশন হয়, কথা বলতে কি হচ্ছে, 32,000 32,000 4 দিয়ে ভাগ করলে আমি 8,000 ইউনিট। না এটা 32,000 মাসে বলেছে, মাসে বলেছে, তাহলে আমার প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে 8,000 ইউনিট করে তৈরি হয়। হ্যাঁ তাহলে আমার কাছে বলছে এরা 16,000 টাকাকে 8 দিয়ে ভাগ করে 2 টাকা করে পাওয়া যাবে ওভারহেড। ইন দ্য সাম in the same time period of raw material and time period of finished goods are not given, এটা আর লিখতে কি সমস্যা ছিল, আর নট গিভেন, given সো এটাকে তুমি ক্যালকুলেট করে নাও। আর ক্যালকুলেট করার জন্য তুমি কস্ট অফ র মেটেরিয়াল বাই কস্ট অফ র মেটেরিয়াল পার উইক দিয়ে ভাগ করবে। হুম। তাহলে আমার কাছে মোট কস্ট অফ মেটেরিয়াল ছিল কত, 96 96,000 টাকা। হুম কি করে জানতে পেরেছি আমি, ওই তো দিন দেখে নাও আমাকে যে কত বলে দিয়েছিল, 96,000 টাকা। 96,000 আর তুমি তোমার উইকলিতে কত করে খরচা হয়, 8,000 টাকা করে না 8,000 ইউনিট প্রোডাকশন হচ্ছে, ও হ্যাঁ প্রোডাকশন মেটেরিয়াল ছিল 10 টাকার, হ্যাঁ হ্যাঁ এই কত দাম ছিল, 10 টাকা। 10 টাকার 40% মানে কত, 4 টাকা টাকা। করে। 4 টাকা করে। আমি প্রোডাকশন করি কত, 8,000, 8,000 তাহলে 4 8 32, 32,000 ভাগ করলে আমরা 3 উইক পাবো র মেটেরিয়াল raw স্টোরেজ। material ইন দ্য সেম ওয়েতে আমরা ফিনিশ গুডসটা বার করবো, হ্যাঁ রাইট? ফিনিশ গুডস ছিল 16,000 16,000 আর ফিনিশ গুডস প্রোডাকশন হয় 8,000, 8,000 ভাগ করে প্রত্যেক মাসে তাহলে আমার 2 সপ্তাহের ফিনিশ গুডস স্টকে থাকে। এই দুটো স্টোরিং পিরিয়ড বলে দিয়েছি। হুম আমি উইকলি কস্ট স্ট্রাকচার বানালাম, হুম। আমি আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, এবার খুব ইজি হয়ে গেল, আর কোনো কাজ নেই। তো বাকিটা তো বাকিটা নর্মাল পদ্ধতি। আমার র মেটেরিয়াল লেগেছে কত, র মেটেরিয়াল লেগেছে মশাই শুনুন, আমার 8,000 ইউনিট ইন্টু 4 টাকা করে হুম 32,000, এর চেয়ে বেশি বুঝি না, হ্যাঁ এসব মনে করি না আমরা। না এটা আমাদের করতে হবে মেটেরিয়াল লেগেছে কত, না 8,000 ইউনিট, লেবার লেগেছে 8,000 ইউনিট, 30% 3 টাকা করে, 3 8 24,000 টাকা। আর ওভারহেড লেগেছে কত, না 2 টাকা করে বার করে রেখেছি একটু আগে, রাইট? তখন আমি বললাম 8,000 ইন্টু 2 টাকা করে 16,000। চলবে, মোট কস্ট এত হলো, রাইট? হ্যাঁ ওখানে একটা কথা বলা ছিল 20% অফ দি সেলস আর মেড অন ক্যাশ, হ্যাঁ সেই ক্ষেত্রে তুমি ওভারহেড যখন ডেটাস যখন করবে সেখানে কিন্তু 80% লেভেলে চলে যাবে,
আচ্ছা যেমন ওকে বিয়েতে ডেটাসটা যখন করবো 80% লেভেলে করবো। কি বললাম বল? তোর হাতে কি হলো আজকে? অ্যালার্জি হচ্ছে না এই ঘরটায়? আরেকবার আগে হয়েছিল মনে আছে? তোর না কার এই ঘরে আসার পর অ্যালার্জি হয়েছিল? এই হাতে শুট করছে আমার বারবার কিন্তু আমার ইয়ে দানা হ্যাঁ অ্যালার্জি অ্যালার্জি ওষুধ খেয়ে নে একটা। অ্যালার্জি খাইনি জীবনে খাসনি? ঠিক আছে ছেড়ে দে তাহলে। দেখে দিকে এই যদি উত্তর বেরিয়ে যায় তখন আমরা বললাম এই ফরম্যাট সাজাবো। হুম হুম এখানে এই ফরম্যাট সাজাবো, হ্যাঁ এইখানে আমি টাইম পিরিয়ড সব লিখবো, আর এটাকে @, 32,000 দিয়ে গুণ করবে। বলিনি তো আমরা, মনে পড়ছে তো? হ্যাঁ 24,000 দিয়ে গুণ করবো, @ 16,000 দিয়ে গুণ করে দাও, বসিয়ে দাও। হুম এই যে উত্তরটা বেরোলো না, হুম উত্তর বেরোলো কত? 5,84,000 টাকা আমার টাকা লাগবে। কিন্তু এটা হলো আমার 90%, এটা হলো 90% 10% ক্যাশ রাখতে হবে। হুম তাই এটার সঙ্গে অ্যাড করবে 1/9 যোগ করে দেবে। হুম আবার বলি ওই তো 90% ইজ ইকুয়াল টু কত? 5, 8, 4,000। 1% সমান কত হবে? মানে 9,000 ডিভাইডেড বাই 90। আর 100 করলে কত হবে? এটা 100। হ্যাঁ। ইন 100 এই এই যে একটা কেটে একটা শূন্য কেটে দেওয়ার জন্য ওরা 1/9 রেখেছে। হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ এই করলে 100 বাই এটা করলে ওর আনসারটা ডিরেক্টলি এটা এসে যাবে। আমি আর অ্যাড 1/9 এটা পরীক্ষা হলে তো মনে রাখতে হয়। প্রায় ক্ষেত্রে মনে হয় কি স্যার অ্যাড 1/9 কখন করব? আরে বেটা তোর তো 90% না এটা, 90% ইজ ইকুয়াল টু তো এটা, হুম তাই বাকিটা এটা করবে। ক্লিয়ার? না 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 না, আমি 100% চলে গেছি, হ্যাঁ তুই 10 এ কর না। হ্যাঁ 10 এ করলে এটা অ্যাড হয়ে গেল, হ্যাঁ আমি একদম 100% করে এখানে চলে আসলাম। আমার বুঝতে এটা তাড়াতাড়ি হতো আমার। হুম তুমি 10% করে এখানে চলে যাও, ডাইরেক্ট করলে এটা পেলে, দিয়ে আর না হলে ইনটু 100 করলে ডাইরেক্ট এখানে চলে আসতে। ক্লিয়ার? তো কেউ যদি মনে করে এই অঙ্কটা করবে না, তাহলে সে করবে কি, হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল? হুম স্টেট দ্য ফ্যাক্টরস অন হুইচ দ্য ডিউরেশন অফ দ্য ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল ডিপেন্ড করে। কোন ক্ষেত্রে আমার নেচার অফ দি বিজনেস, মনে আছে সব লেখা আছে ওখানে। নেচার অফ দি Explain the significance of working capital cycle in working capital requirement. More the working capital cycle more হলে more working capital requirement লাগবে। এই হলো ওদের মধ্যে রিলেশন, সিগনিফিকেন্স। ফাইন। নেক্সট যে কোশ্চেনটা আছে, তাহলে অরে একটা করে থিওরি পাচ্ছি। হ্যাঁ এটা মনে রাখার বিষয়, প্রায় অরের সঙ্গে থিওরি সব সময় পাবে না কিন্তু। হ্যাঁ আমাদের দ্য সিলেক্ট, এবারে এরই হ্যাঁ তোদের এখন আসবে চুজ ওয়ান আসবে, মানে কি আসবে তোদের ছখানা কোশ্চেন দিয়ে বলবে এনি ফোর। The selected financial data of a companies A and B for the current year as follows. Variable cost as per the percentage of sales, interest, degree of operating leverage, degree of financial leverage, income tax rate, তোমাকে ইনকাম স্টেটমেন্ট করতে হবে। তার মানে ডলার ফল দিয়ে দিয়েছে, ডলার ফল দিয়ে দিয়েছে, এখান থেকে ইনকাম স্টেটমেন্ট কি করে বার করতে হয় এই অঙ্ক আমরা করেছি তো। আমি এখানে স্ক্রিনশট দেখিয়ে রাখলাম, ইচ্ছা করে দেখে নাও। ইনকাম স্টেটমেন্ট মানে আমাকে সেলস বার করতে হবে, সিম্পল কথাবার্তা কি বলো, সেলস বার করতে হবে, করে সেখান থেকে বাকিটা করতে হবে। তাই এই হলো তোমার অরিজিনাল স্টেটমেন্টটা, তার জন্য আমাকে এখানে ওয়ার্কিংসটা বার করে নিতে হবে, এবং ডল ফলের যে ফর্মুলা আছে সেখান থেকে অ্যাপ্লাই করে তোমাকে এই আইটেমগুলো বার করে নিতে হয়। কোম্পানি এ আর কোম্পানি বি এর জন্য এই অঙ্ক আমরা করেছি, সম্ভবত এটা ভিডিওতেও আছে। 2000 কোন সাল বলতো, 22 সাল তো এটা মনে হয় করেছি এটা ভিডিওতে। এই অঙ্ক করেছি না দুটো জিনিস করা যায়, একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টটা ফার্স্টে বানিয়ে নেবে, ওই যে ইবিআইটি ফিবিআইটি বার করা হলো, সেলস মাইনাস ইয়ে করে, তারপরে সেখান থেকে তোমাকে ডলার ফল বার করতে বলতে পারে। এখানে হ্যাঁ ডল ডিএফএল দিয়ে দিয়েছে, সেখান থেকে তোমাকে ইনকাম স্টেটমেন্ট বার করতে দিয়েছে, এটা সেই অঙ্কটা। হ্যাঁ লিভারেজ, এটা লিভারেজের অঙ্ক। লিভারেজও দেখতে পাচ্ছি এখানে একটা অরে দিয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। এই থিওরিটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সোজা থিওরি যেখানে বাঁচার জন্য দেয়। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার মানে এমন পরিমাণ ক্যাপিটাল স্ট্রাকচার হতে হবে যাতে তোমার কস্ট অফ ক্যাপিটালটা হয় মিনিমাম, কস্ট অফ ক্যাপিটাল ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল হবে মিনিমাম। মানে আমি মনে কর কাউকে বিয়ে বাড়িতে খাওয়াবো, তা এমন পরিমাণ খাওয়াবো যাতে আমার ম্যাক্সিমাম পরিমাণ মানুষকে স্যাটিসফাই করব, কিন্তু কস্ট অফ খাওয়ানো খরচাটা আমার মিনিমাম হবে। কথা বোঝা গেল না বোঝা গেল?
এক্সপ্লেন নেট ইনকাম, এনআই। এনআই আর এনওআই এর মধ্যে পরীক্ষাতে একটা আসবে শিওর। আর অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার, সাউন্ড ক্যাপিটাল স্ট্রাকচার, তার কি ফিচার্স, এই ধরনের কোশ্চেন আসবে। তাহলে কেউ যদি এই ক্যাপিটাল স্ট্রাকচারের উপরে একটা অর থিওরি চায় তো নিশ্চয়ই ভাবে এনআই অথবা এনওআই এর মধ্যে একটা একটা তোদের পরীক্ষাতে শিওর আছে। টেক কেয়ার। হ্যাঁ, নেক্সট কোশ্চেন। বি বক্সি is evaluating two independent individual project SB and AKB, right? তোমাকে এইগুলো সব বলে দিয়েছে। কমেন্ট অন দি সিলেকশন অফ দি প্রজেক্ট অন দ্য বেসিস অফ দি নেট প্রেজেন্ট ভ্যালু মেথডে করো। একটু আগে কিন্তু দেখ, এটা ছিল কোশ্চেন একটু আগে। ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট হলে এনপিভি মেথড করবে না না করবে? তার মানে এটা যখন করতে দিয়েছে এটা দিয়ে তার মানে উত্তরটা কি হয়েছে? আমরা যেটা বলেছি সেটা ঠিক বলেছি। ওকে, ইন্ডিভিজুয়াল প্রজেক্টের জন্য কাজ করে। আমি এর নেট প্রেজেন্ট ভ্যালু গুলো, এর প্রেজেন্ট ভ্যালু গুলো দিয়ে দিয়েছে, এটার সঙ্গে গুণ করবো, করে যোগ করবো, করে ওখান থেকে ওর ক্লিয়ার। আর বড় দেখা যাচ্ছে না? অকারণ ভিডিও বড় করছি না, তুমি স্ক্রিনশট নিয়ে গুণ করো, গুণ করে যোগ করো, যোগ করে বিয়োগ করো, ইউ গেট দ্যাট আনসার, রাইট? এর মধ্যে কোনটা বেশি ভালো সেটা নেবে, তার মধ্যে এটা বেশি নেবো। এনপি মেথডের অঙ্ক, রাইট? কিসের অঙ্ক বলো? এনপি মেথডের অঙ্ক। তার মানে দুখানা দিয়েছে, একটা ছোট দিয়েছে, একটা বড় দিয়েছে। কোশ্চেন নাম্বার 11। 11 কোশ্চেনে বলছে পি লিমিটেড is having cost of capital of 10% and return on investment is 12%. Company earned rupees 20 টাকা rupees profit পায় পার শেয়ারে। EPS is 20 টাকা। কোম্পানি বলেছে EPS যদি 20 টাকা হয় 30% মানে 6 টাকা ডিভিডেন্ড দেয়। তুমি বলো এর মার্কেট ভ্যালু অফ দি ইকুইটি শেয়ারস আন্ডার ওয়াটার মডেলের অঙ্ক, রাইট? আর এটা এটা আলোচনা করেছিলাম আমি। টু ইনক্রিজ দ্য মার্কেট প্রাইস পার শেয়ার, ম্যানেজমেন্ট বলছে কিনা ওরা ডিভিডেন্ডটাকে বাড়াবে। তুমি আরেকটা ডিভিডেন্ড বাড়িয়ে দাও, দিয়ে দেখাও যে আমার কি এফেক্ট এলো। ভ্যালু অফ দি ফার্মে, যে মার্কেট প্রাইস অফ দি ইকুইটি ফার্মে যে উত্তরটা আছে ওয়াটার মেথড, এই মেথডের মধ্যে করে দেখাও যে কোন এটা পারে। এবং সেটা আমরা দেখেছি এর আগে, এটা আমি করেছি, এবং সেটা একবার এখানে দেখে নিলে। এর অরে কি থিওরি এসছে? থিওরি এসছে ডিসকাস দ্য প্রস এন্ড কনস অফ স্ক্রিপ ডিভিডেন্ড। স্ক্রিপ ডিভিডেন্ড মানে বাংলা কথা বোনাস শেয়ার। তোমার কাছে শেয়ার হোল্ড করো, তাই তোমাকে কিছুটা, হ্যাঁ 10টা যদি স্ক্রিপ থাকে তোমার হাতে, তোমাকে ওরা 3টে স্ক্রিপ কি করলো, এসি লাভ কর। এইটা টেপ পোকা, ওটা ডাইরেক্ট অফ করে দিছিস রে, চালা আবার না। ঠিক আছে, বোনাস শেয়ার দেওয়া হলো। আর বোনাস শেয়ারের সুবিধে কি অসুবিধে কি? আর বলছে ডিফারেন্সিয়েট বিটুইন constant dividend and constant dividend rate policy and constant dividend payout policy with diagram. এখানেও diagram চেয়েছি। হ্যাঁ, এখানে বলছে কনস্ট্যান্ট ডিভিডেন্ড রেট পলিসি আর কনস্ট্যান্ট ডিভিডেন্ড পে আউট পলিসির মধ্যে তুমি ডিফারেন্সিয়েট করো। তার মানে ডিভিডেন্ড পলিসির যে গল্প আছে সেখানে কনস্ট্যান্ট ডিভিডেন্ড রেট পলিসি বলে কিছু আছে, আর কনস্ট্যান্ট ডিভিডেন্ড পে আউট পলিসি। ব্যাপারটা এখানে বলি, কনস্ট্যান্ট ডিভিডেন্ড রেট মানে একটা কোম্পানি সে 20% রেটে, আর পে আউট হচ্ছে যদি মনে কর আমার ইনকাম হয়েছিল 10 টাকা, আমি দেবো 2 টাকা। যদি কোনো বছরে ইপিএস হয়েছে 20 টাকা, তো আমি দেবো 4 টাকা। মানে এই ডিভিডেন্ড পে আউটটা সেম থাকবে, রাইট? তো লাইক দ্যাট এর কি ডিফারেন্সিয়েট, এটাকে এই দুটো পার্থক্য কি আছে এবং ডায়াগ্রাম দিয়ে, এটা বইয়ের মধ্যে কোথাও আছে, আমি খেয়াল করিনি অত। চলো, এই হলো আমার কোশ্চেন নাম্বার 22 এর 22 সালের কোশ্চেনের ফুল ডিসকাশন। ওকে, তো কি জানতে পারলাম এখান থেকে আমরা? ডেফিনেটলি পরীক্ষাতে খুব সহজ করে যেটা আসবে সেটা হচ্ছে 1 নম্বর ওয়েলথ ম্যাক্সিমাইজেশন পাবলিক এক্সপেন্সের উপরে আমি কয়েকটি জায়গা উল্লেখ করে দিই। দেন আমার কম্পাউন্ড ইন্টারেস্ট আর ওই একটা সিম্পল টাইপের অঙ্ক যেটা ছোটবার থেকে করে আসছি, মানে আমাকে ইদার প্রেজেন্ট ভ্যালু করতে দেবে অথবা এটা করতে দেবে, অথবা আমি এই টাকাটা যদি পেতে চাই কত টাকা ইনভেস্ট করব যাতে এই টাকাটা পেতে পারি, অথবা এত করে ইনভেস্ট করলে নেক্সট 5 বছর পরে কত পাবো, ইদার অ্যানুইটিতে অর
অথবা বলবে যে এই টাকাটা কত বছরে ডবল হয়, সেই ডাবলিং রুল গুলো মনে আছে? এরকম টাইপের অঙ্ক খুব খুব ইম্পর্টেন্ট আছে, রাইট? একদম ওয়ার্কিং ক্যাপিটাল উপর অঙ্ক আসবে, একদম লিভারেজের উপর অঙ্ক আসবে। হয় লিভারেজ বার করতে দেবে, নয় লিভারেজ থেকে ইনকাম স্টেটমেন্ট করতে দেবে, রাইট? ডাব্লিউসির অঙ্ক শিওর টু কাম ইন দ্য এক্সামিনেশন। এনপিভি অঙ্ক যদি এতবার এসেছে তো তোমাদের বারের জন্য আইআরআর দিয়ে দিতে পারে, পিআই দিতে পারে, সিম্পল অঙ্ক। ডিভিডেন্ড ডিসিশনস এর উপরে শিওর সাম, রাইট? আর ক্যাপিটাল স্ট্রাকচার, ডিসক রিটার্ন, ট্রেড অফ, ট্রেডিং অন ইকুইটি, হাউ টু কালেক্ট দ্য ফান্ড, টাকা কোথায় পাওয়া যায়, সিম্পল টাইপের থিওরি। স্যার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, খুব সোজা সাবজেক্টের নাম হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। আমার কথা বোঝা গেল না? তো বন্ধ করে দাও তাহলে এটাকে। ক্লিয়ার?